সচিবালয়ে আজও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করবেন বিভিন্ন মন্ত্রীরা। সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি ছিনতাই। যুবককে কুপিয়ে জখমের প্রতিবাদে থানা ঘেরাও, আটক 5। পুলিশকে শক্তিশালী করে যথাযথ ব্যবস্থার আশ্বাস ববি হাজ্জাজের। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, নজিরবিহীন অনিয়মে কোটি কোটি টাকা আত্মসাৎ। পিডিবিকে লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন নসরুল হামিদ। সহযোগী ছিলেন 13 শীর্ষকর্তা। মার্কিন শুল্ক নীতি অবৈধ ঘোষণার পর ধোঁয়াশায় ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি। দর কষাকষির সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা ট্রাম্পের। এবং কূটনৈতিক আলোচনার মধ্যেও ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। পর্তুগালের সেনা ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েন। যে কোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত বলছে তেহরান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। সচিবালয়ে আজও ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার পরপরই তিনি প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত হন। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সংক্রান্ত একটি সভা শেষে বেলা 12:30টায় বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে 12:30টায় যে বৈঠকটি হওয়ার কথা মন্ত্রীদের সঙ্গে, সেটি কিন্তু শুরু হবে হয়তো আর আধা ঘন্টা পরে। এবং আমরা দেখছি যে সেই বৈঠকের জন্য কিন্তু কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী তিনি কিন্তু এই যে ভবন, সেই ভবনে কিন্তু এসেছেন। এবং সেটি ছাড়াও আমরা দেখলাম যে বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু অলরেডি এসছেন। এবং সেই বৈঠকটি শুরু হবে 12:30টায়। তার আগে কিন্তু এই মুহূর্তে যে বৈঠকটি চলছে সেটা হচ্ছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক যে এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টের 3rd টার্মিনালে যে কাজের অগ্রগতি, সেটি বিষয়ে কিন্তু 12টায় একটি বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকটি চলছে। এবং সেই বৈঠকটির শেষে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং সকাল 9টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে আসেন এবং তারপর তিনি সর্বপ্রথম যে বৈঠকটি করেন সেটি হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে সৌদি যে রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে নিযুক্ত, তার সাথে একটি বৈঠক হয়। এবং সেই বৈঠকগুলো আসলে সকালবেলায় শুরু হয়েছে এবং সেই বৈঠকগুলো শেষে আসলে 12টায় যে বৈঠকটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এবং সেটি শেষ হওয়ার পরে মন্ত্রীদের সঙ্গে যে বৈঠকটি সেটি কিন্তু আসলে 12:30টায় শুরু হবে। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে দায়িত্বভার গ্রহণ করেছেন, তারপরে কিন্তু বুধবার থেকে তিনি আসলে সচিবালয়ে অফিস করছেন। এবং এর মাঝে গতকালকে তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীর যে কার্যালয়টি রয়েছে তেজগাঁয়ে, সেখানে তিনি অফিস করেন। এবং গত 4 দিনই তার যে কর্মব্যস্ত দিন, তারই কিন্তু ধারাবাহিকতা আমরা দেখছি যে আজকেও আসলে কর্মব্যস্ত দিন তিনি পার করছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সকাল থেকে আসলে রোববার যেহেতু আজকে, এবং আজকে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করছেন। এবং তারই অংশ হিসাবে আপনারা জানেন যে রমজান মাস চলছে এবং সকাল কিন্তু 9টার কিছু পরেই আসলে তারেক রহমান কিন্তু এই সচিবালয়ে আসেন এবং তার যে কার্যালয়টি রয়েছে 1 নম্বর ভবনে, সেখানে তিনি আসলে অফিস শুরু করেন। এবং বেশ কয়েকটি মিটিংয়ে তিনি কিন্তু ইতিমধ্যে অংশ নিয়েছেন। এবং বলা চলে যে আজকেও তার কিন্তু সারাদিনই কর্মব্যস্ত কিন্তু দিন যাবে। এবং সেই জায়গা থেকে যেহেতু রমজান মাস রয়েছে, আমরা জানি যে বিএনপি ঘোষিত যে ইস্তেহারগুলো রয়েছে, সেই ইস্তেহারগুলোর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোর যে বাস্তবায়ন, সেটি কিন্তু অনেকগুলো কিন্তু আসলে শুরু হয়েছে। এর আগের যে বৈঠকগুলো ছিল, যে মন্ত্রিসভার যে বৈঠকগুলো ছিল, সেই বৈঠকে কিন্তু আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন এবং সেটি ছাড়াও যে বৃক্ষরোপণ এবং খাল খনন, এই যে 3টি যে বিষয়, সেটা কিন্তু আসলে বলা হয়েছে যে অবিলম্বে এগুলো শুরু হবে। এবং ঈদের আগেই আসলে ফ্যামিলি কার্ডটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। তো সেগুলো নিশ্চয়ই এই মন্ত্রিসভা যে বৈঠক রয়েছে বা মন্ত্রীদের সঙ্গে যে বৈঠকগুলো রয়েছে, সেই বৈঠকে নিশ্চয়ই সেগুলো আলোচিত হবে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে একটি বৈঠক চলছে এয়ারপোর্ট সংক্রান্ত, এবং এরপরে কিন্তু আসলে বৈঠকটি শুরু হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতির গভীরে যেতেই বেরিয়ে আসতে শুরু করেছে বিদ্যুৎ খাতের থলের বিড়াল। প্রতিমন্ত্রী থাকাকালে 10 বছরে ভুয়া প্রকল্প আর নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে রীতিমতো লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন তিনি। আর এই দুর্নীতির সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন 4 সাবেক চেয়ারম্যান সহ পিডিবির 13 শীর্ষ কর্মকর্তা। এবার এই সিন্ডিকেটের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসনিম তৌহিদের প্রতিবেদন। আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ঘুষের বিনিময়ে কাজ আর হরিলুটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে গড়ে উঠেছিল এক মাফিয়া চক্র, যারা প্রত্যেকেই গড়েছেন অঢেল সম্পদ। নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে অনুসন্ধানের সূত্র ধরেই পিডিবির সাবেক 4 চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বিলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে 13 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। ইতোমধ্যে প্রাথমিকভাবে দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনুসন্ধানের বাইরেও এই পিডিবির বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 13 কর্মকর্তার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। এই অভিযোগের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়েছে। দুদক বলছে, আদানির সাথে চুক্তিসহ গত 15 বছরে বিদ্যুৎ খাতের কর্মকর্তাদের দুর্নীতি লুটপাটের ঘটনায় একাধিক অনুসন্ধান চলছে। বিদ্যুৎ খাতে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, তাদের বিষয়গুলোই অনুসন্ধান করছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে বিদ্যুৎ খাতে সংকট কাজে লাগিয়ে যারা দুর্নীতি করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বিদ্যুৎ সংকটকে আসলে পুঁজি করে আপনার কিছু গ্রুপের সাথে চুক্তি করা হয়েছে, কিছু দেশের সাথে চুক্তি করা হয়েছে, কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। এই চুক্তিগুলোর ভিতরে অনেক ফাঁকফোকর ছিল। যে চুক্তির সুবিধাভোগী কিছু নির্দিষ্ট গ্রুপ হয়েছে, নির্দিষ্ট কোম্পানি হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা তো রাষ্ট্রের অর্থ লুটপাটের সাথে জড়িত। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ, সরকারি জমি দখলের মতো অপকর্মে জড়িত থাকা ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে দুদকের অনুসন্ধানকারী দল। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ সাক্ষ্য দেবেন আন্দোলনে আহত একজন। এর আগে 10 ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। 28 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেবেন বলে জানান তিনি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করবেন প্রসিকিউশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, সেই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণের কার্যক্রম আজ শুরু হওয়ার কথা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো সাক্ষ্য গ্রহণের কাজটি শুরু হবে। তবে এই মামলাটির গত 10 ফেব্রুয়ারি মামলাটির সূচনা বক্তব্যের মাধ্যমে মামলাটির বিচারিক কাজ এক ধাপে এগিয়ে যায় এবং আজকে যে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম, সেটির মাধ্যমে মামলাটির বিচারিক কাজ আরও এক ধাপ এগিয়ে গেল বলে ধারণা করা হচ্ছে। এবং সূচনা বক্তব্যে প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ছাত্রদের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র যারা ছিলেন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মামলা দেওয়া এবং তাদের আন্দোলন নস্যাৎ করার যে নীল নকশা, সেই নীল নকশার পেছনে প্রধান গুরুভার যার উপর ছিলেন তিনি হচ্ছেন আনিসুল হক এবং সালমান এফ রহমান। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে যে 9 জনকে জঙ্গি নাটক সাজিয়ে যে মামলা যে হত্যা করা হয়েছিল, সেই মামলার পেছনে যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এবং আরও যে 5 জন পলাতক আসামি ছিলেন 6 জন আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে গত জুলাই অভ্যুত্থানের সময় যে হাসানুল হক ইনু কুষ্টিয়াতে 6 জন হত্যা মামলা ছিল, সেই হত্যা মামলার বিষয়ে আজকে যে আসামি পক্ষের যে আসামি তাকে জেরা করার কথা রয়েছে। এখন পর্যন্ত সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু এবং সালমান এফ রহমান তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। তো আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর মোহাম্মদপুরে এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনায় একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় রাসেল জুনায়েদ গ্যাং। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় আদাবর থানা ঘেরাও ও মামলা করেছেন ব্যবসায়ীরা। অভিযুক্ত রাসেলের বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশকে শক্তিশালী করে যথাযথ ব্যবস্থার আশ্বাস স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজের। চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্য রাজধানীর মোহাম্মদপুর। শনিবার রাতে আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদাবাজি করতে গিয়ে এক কর্মীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ক্ষোভে রাস্তায় নেমে আসেন ব্যবসায়ীরা। একটা ছেলেরে সম্ভবত খুব ভালোভাবে কোবাইছে। কোবাই আসার পরে ওদের হাতের 7-8 জন ছিল, ওদের সবার হাতে চাপাতি ছিল। বিগত কিছুদিন যাবৎ এমব্রয়ডারি ফ্যাক্টরি পোলাপান বেতন দেওয়ার পর যখন ওনারা আসা যাওয়া করে, এসব ছেলেরা বেতন নিয়ে বাসায় যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ীরা আদাবর থানায় একটি মামলাও করেছেন। যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল তখন এরা ফ্যাসিস্টের দল করত। এখন নতুন সরকার আসছে, এখন তারা নতুন সরকারের সাইনবোর্ড ব্যবহার করতেছে। কথাও বলতে পারি না, আমাদের মেশিন ঢুকার সময় মেশিনের সামনে দাঁড়ায় থাকে 20-25 জন, এরকম ধাপে ধাপে আসে। এই ঘটনায় কঠোর অবস্থানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও। সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়ার হুঁশিয়ার তাদের। এগুলা এখানে প্রশ্রয় পাবে না ইনশাআল্লাহ। খবর পেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার। চাঁদাবাজদের রুখতে সবার সহযোগিতা চান তিনি। প্রত্যেক এলাকায় প্রত্যেক বিটে আমাদের মোবাইল পেট্রোল থাকে এবং ফুট পেট্রোল আছে। তো যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো, আর অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় আনবো। মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে একদিনে 3টি সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ময়ূরভিলা এবং বসিলা 2টা ঘটনা আছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মোহাম্মদপুরের বস্তিলায় আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীর মোহাম্মদপুর কিন্তু একটি অপরাধ প্রবণ এলাকা। এটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগে থেকে আমাদের জানানো হয়। সেই অপরাধ প্রবণতা এই কিছুদিন থমকে থাকলেও সেটি কিন্তু এখন অর্থাৎ নির্বাচনের পরপর আরও বেড়েছে। আমরা রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা, আদাবর, বসিলা, 3 রাস্তার মোড়, বাস স্ট্যান্ড এলাকা সহ যেসব এলাকায় আসলে এ ধরনের ঘটনা আগে ঘটতো সেই সকল এলাকায় গিয়েছে এবং বিভিন্ন যাদের সাথে আসলে এ ধরনের যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের সাথেও কথা বলেছি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বসিলায় সিটি হাউজিং নামে একটি এলাকায়, 6 নম্বর রোড এবং 7 নম্বর রোডের মাঝামাঝি একটি এলাকা, এবং সেখানে শাহিন এন্টারপ্রাইজ নামে একটি দোকান ছিল। এই দোকানে গত 17 তারিখে একটি দোকানদারের কাছ থেকে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এবং যেটি বলা হয় যে গত 17 তারিখে ঠিক 5 থেকে 7 জন আসার পর এই দোকানদারের কাছ থেকে যখন 2 লাখ টাকা দাবি করা হয় তিনি বেশ ভয়ভীতি আসলে তাকে দেখানো হয় এবং তিনি ভয়ও পান এবং তারপর থেকেই কিন্তু এই দোকানটি বন্ধ রয়েছে। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু রাজধানীর মোহাম্মদপুরে আরও বেশ কয়েক জায়গায় ঘটেছে। যেমন গতকাল রাত্রে রাজধানীর আদাবরে এমব্রয়ডারির একটি কারখানাতে কিন্তু 8 থেকে 10 জন সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, বলা হচ্ছে যে কিশোর গ্যাং সহ আরও যারা অন্যান্য রয়েছে এইসব সন্ত্রাসীরা তার আগে কিন্তু হামলা চালায় এবং সেখানে বেশ কয়েক লক্ষ টাকা তাদেরকে দাবি করা হয় এমব্রয়ডারি মালিকের কাছ থেকে এবং তাদেরকে চাঁদা না পাওয়ার কারণে ওইখানে যারা কর্মরত ছিলেন অর্থাৎ যারা স্টাফ ছিলেন তাদের উপর কিন্তু হামলা করা হয় এবং এই ঘটনায় 3 থেকে 4 জন যারা ওই ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন তারা কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি
করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ী মহল বা আশেপাশের যারা রয়েছেন আদাবর থানা তারা ঘেরাও করেন এবং পুলিশ প্রশাসন কিন্তু তখনই সচেতন হন এবং সেই রাত্রেই কালা সোহেল নামে একজন ব্যক্তি তাকে আসলে গ্রেপ্তার করা হয়। আমরা কিছুক্ষণ আগেই যিনি এডিসি রয়েছেন তার পক্ষ থেকে জানতে পারলাম যে এই ঘটনায় জড়িত 8 থেকে 10 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ঘটনাগুলো মোহাম্মদপুরে ঘটছে, এছাড়াও মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায়ও কিন্তু চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বেশ হাতাহাতি এবং সেটি দেশীয় অস্ত্রের ব্যবহার হয়েছে এমনটি আমরা দেখেছি। পাশাপাশি এই এলাকার যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু আগে থেকেই যেরকম এই সব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, তারা বলছেন যে নির্বাচন পরবর্তী মুহূর্তে এ ধরনের ঘটনা আসলে কোনোভাবেই কাম্য না এবং প্রত্যেকেই দাবি জানাচ্ছেন যে এ ধরনের ঘটনা না ঘটুক এবং চিহ্নিত যারা সন্ত্রাসী এলাকায় যারা রয়েছেন এ ধরনের অপকর্ম যারা ঘটাচ্ছেন তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল মোহাম্মদপুর এলাকা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরের বস্তিরায়। রমজান উপলক্ষে সারা দেশে ট্রাকে করে সুলভ মূল্যে ডাল, তেল, চিনি, দুধ, ডিম, মাংস ও চাল, আটা বিক্রি করছে টিসিবি, প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর। বিক্রি কার্যক্রমের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আজিমপুরে আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। সরাসরি শুরুতে যাচ্ছে ফরহাদের কাছে। রমজান উপলক্ষে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজার থেকে তুলনামূলক কম দামে পণ্য বিক্রি কার্যক্রমে সরকারের নানা উদ্যোগের মাঝে অন্যতম উদ্যোগ হচ্ছে এই টিসিবি পণ্য ট্রাক সেলে বিক্রয়। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে আছি ঢাকার আজিমপুরে। এখানে দেখতে পাচ্ছি যে ট্রাক সেলের পেছনে সাধারণ মানুষের লম্বা লাইন, কেননা এই যে বিক্রি কার্যক্রম সেখানে বাজার থেকে তুলনামূলক বেশ কম দামেই পণ্য পাচ্ছেন ক্রেতারা। টিসিবি ফ্যামিলি কার্ডের বাইরেও আসলে যারা ট্রাক সেলের পেছনে লাইনে দাঁড়িয়েছেন তারা যে কেউ কিন্তু এই পণ্য কিনতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি মোট 5টি পণ্য তারা এখানে বিক্রি করছেন। চিনি, মসুর ডাল, ভোজ্য তেল, ছোলা এবং খেজুর, এই 5টি পণ্যের ক্ষেত্রে দুইটি পণ্য 2 কেজি করে আর বাকি সব পণ্য 1 কেজি করে। আমরা এই যে লাইন দেখতে পাচ্ছি সেটা কিন্তু সকাল 11টার পরে যখন এই ট্রাকটি এখানে আসে তারপর থেকেই দীর্ঘ লাইনে মানুষজন অপেক্ষা করছেন এবং এইখানকার মানুষজনের সাথে আমরা কথা বলেছি যে এই দীর্ঘ সময় কেউ কেউ এখানে 1-1.5 ঘন্টাও যাবত অপেক্ষা করছেন, কেননা 5 ধরনের পণ্য দিতে যে পরিমাণ সময় আসলে যায় সেক্ষেত্রে অন্তত 5 থেকে 7 মিনিট, অর্থাৎ প্রত্যেকজনের কাছে পণ্য বিক্রি করতে 5 থেকে 7 মিনিট লাগার কারণে অন্তত 150 মানুষের কাছে এখন পর্যন্ত পণ্য বিক্রি হয়েছে। সেক্ষেত্রে যে সময় অতিবাহিত হয়েছে পিছনে মানুষজনের কিন্তু সেই সময়টা অপেক্ষা করতে হয়েছে। মানুষজনকে আমরা জিজ্ঞেস করেছিলাম কেন আসলে এত কষ্ট করে, তারা যেটি বলছেন বাজার থেকে যেহেতু কিছুটা কম দামে এখানে পণ্য তারা পাচ্ছেন এবং সেক্ষেত্রে টিসিবি কার্ড, ফ্যামিলি কার্ড, টিসিবি ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে স্মার্ট কার্ড এইসব লাগছে না, সে কারণে তারা আসলে অপেক্ষা করছেন। এবং এই যে কার্যক্রম সেটির পাশাপাশি আমরা এই সড়কে অর্থাৎ আজিমপুরের যে ছাপড়ি মসজিদ সড়ক সেই সড়কে আরও 2টি কার্যক্রম কিন্তু সরকার পরিচালনা করছে। একটি হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে চাল এবং আটা কিন্তু বিক্রি করছে। পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ডিম, মাংস, দুধ এগুলো কিন্তু ভর্তুকি মূল্য অর্থাৎ সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করতে পারছে। তো সরকারের এই যে কার্যক্রম রমজানে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার, সে বিষয়ে আরও খবর জানাতে দিনাজপুরে যাব, সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। পবিত্র রমজান মাসে নিত্য পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য এবং যারা নিম্ন আয়ের মানুষ তাদের সুবিধার্থে কিন্তু সুলভ মূল্যে এখানে পণ্য বিক্রি কার্যক্রম এখানে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দিনাজপুর বড় মাঠে একটি অস্থায়ী সুলভ মূল্য স্টোরে রয়েছি, যেখানে আপনার জেলা প্রাণী সম্পদ বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে এখানে গরুর মাংস, মুরগি এবং ডিম এখানে দেওয়া হচ্ছে। বিশেষ করে এখানে গরুর মাংস 650 টাকা প্রতি কেজি এবং মুরগি 275 টাকা প্রতি কেজি এবং ডিম আপনার রাখা আছে 8 টাকা প্রতি পিস। আমরা যেটা লক্ষ্য করছি যে বিশেষ করে যে আপনার একজন ক্রেতা এখানে 2 কেজি সর্বোচ্চ মাংস নিতে পারবেন, 2 কেজি মুরগি এবং 3 হালি ডিম নিতে পারবেন। আমরা দেখছি সকাল 8টা থেকে দিনাজপুরের এরকম 2টি স্টোর রয়েছে, যে স্টোরে আপনার মানুষ লাইন ধরে কিন্তু আপনার তাদের যে পণ্য সেটা কিনছেন এবং সাধারণ যে মানুষ বা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বলছেন যে তাদের এই পবিত্র রমজানে যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্ব মূল্য সেখানে তারা কম মূল্যে এখানে পাওয়ার কারণে তারা অনেক সুবিধা পাচ্ছেন। বিশেষ করে
আমরা দেখছি যে সব ধরনের মানুষই কিন্তু এখানে পণ্যটি কিনছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম তিনি এটা উদ্বোধন করেছেন এবং প্রতিদিন এখানে 300 কেজি গরুর মাংস, আরেকটি স্টোরে 300 কেজি, মোট 600 কেজি গরুর মাংস এখানে বিক্রি হচ্ছে। মুরগিও আপনার এখানে পর্যাপ্ত রয়েছে। আমরা দেখছি যে ক্রেতারা কিন্তু অনেক সন্তুষ্ট প্রকাশ করেছেন, বিশেষ করে যারা নিম্ন আয়ের, যাদের আপনার ক্রয় ক্ষমতা অত্যন্ত সীমাবদ্ধ, তারাই কিন্তু এখানে আপনার তাদের এই পণ্যগুলো কিনছেন। আমার কাছ থেকে এই আপনার সুলভ মূল্যের স্টোরে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আজিমপুর এবং দিনাজপুরে। সময় সংবাদে আরও থাকছে। লা লিগায় ওসাসুনার কাছে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল মাদ্রিদ। EPL-এ নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে আর্সেনালের আরও কাছে ম্যানচেস্টার সিটি। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়ানোর পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে বাড়িয়ে বিশ্বব্যাপী শুল্ক 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সেকশন 122 আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্বজুড়ে সমালোচনা ও দেশের ভেতরে বিতর্কের ঢেউ উঠলেও নিজের মর্জি থেকে পিছু হটতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আমদানি পণ্যে আরোপিত 10% বৈশ্বিক শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন এটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দাবি করেন বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেন জরুরি আইনের আওতায় উচ্চ শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। রায়ের পর ট্রাম্প ভিন্ন একটি বাণিজ্য আইন সেকশন 122 ব্যবহার করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এখন সেই হার বাড়িয়ে 15% করা হয়েছে। আইন অনুযায়ী এই শুল্ক 150 দিনের জন্য বলবৎ থাকবে। এরপর কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্পের এই ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে দেশটির ভেতরেই। ডেমোক্রেট কংগ্রেসম্যান টেড লিউ বলেন সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে জনগণের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন প্রেসিডেন্ট যেভাবে নতুন করে শুল্ক আরোপ করছেন তা প্রমাণ করে তিনি দেশবাসীর পরোয়া করেন না। অন্যদিকে সিনেটর জন ফেটারম্যান বলেন চীনের বিরুদ্ধে শুল্কে তিনি সমর্থন দিতে পারেন, তবে মিত্র দেশের উপর শুল্ক আরোপের পক্ষে নন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন শুল্ক নিয়ে অনিশ্চয়তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর। জানান ওয়াশিংটন সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত অবস্থান নেবেন তিনি। এছাড়াও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান মের্জ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাজধানীর উত্তরায় চেতনানাশক খাইয়ে গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে খুনের ঘটনায় গৃহকর্মী বিলকিসকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। সকালে সংবাদ সম্মেলনে তথ্য জানায় সংস্থাটি। বৃহস্পতিবার গৃহকর্মী বিলকিসকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে ঘটনার দুদিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পায় বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় গৃহকর্ত্রী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বিলকিস। এই ঘটনায় আয়েশা আক্তারের ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। পুলিশ বলছে অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য। এই গৃহকর্মীর বিরুদ্ধে আরও 5টা সেম ধরনের মামলা রয়েছে। এইবারে সে প্রথম অ্যারেস্ট না, মামলা তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, মামলাগুলো ডিল করা হয়েছে। হয়তো কোনো ফাঁকফোকর গলে সে বেরিয়ে যায়। এই বিষয়ে যাচাই করছি, তদন্ত চলমান রয়েছে। ওয়াশিংটনের কূটনৈতিক ও সামরিক চাপের সামনে মাথা নত না করার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ইরানের সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে ট্রাম্পের দাবির যথাযথ প্রমাণ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানে হামলার হুমকির মধ্যে পর্তুগালে সামরিক বিমান মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। চাপের মুখে নতি স্বীকার নয় এমন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্ব শক্তিগুলো ইরানকে মাথা নত করাতে চাইছে বলে অভিযোগ তুলে তিনি বলেন নানা সংকট তৈরি করা হলেও আপোষ করবে না তেহরান। ইরানের প্যারালিম্পিক্স দলের সম্মাননা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এদিকে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর জন্য আবারও সন্ত্রাসীদের দায়ী করেছে ইরান সরকার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন 3000-এর বেশি নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে 200 জনই নিরাপত্তা সদস্য। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আন্দোলনে নিহতের সংখ্যা 32,000-এর মতো। এ অবস্থায় নিজের দাবির পক্ষে যথাযথ প্রমাণ দেখাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন।
কূটনীতির গণ্ডি ছাড়িয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনার সামরিক প্রস্তুতিতে রূপ নিচ্ছে। পর্তুগালের আজোরেসের লাজেস বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র বলছে প্রয়োজনে ইরানের সীমিত পরিসরে সামরিক হামলার কথা বিবেচনা করছে তারা। এর মধ্যে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নিচ্ছে পেন্টাগন। ইরানের পাল্টা হামলা থেকে বাঁচতে এমন পদক্ষেপ বলে ধারণা স্থানীয় গণমাধ্যমের। অপরদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে তৎপর হয়ে উঠেছে ইরানও। দেশটির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় শত্রুর যে কোনো অভিযান বা ভুল হিসাব ঠেকানোর প্রধান হাতিয়ার। জানান, যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত তেহরান। পাল্টা হুঁশিয়ারিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর, রাইজিং স্টার্স এশিয়া কাপের খবর। শিরোপার লড়াইয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নারী দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে চান টাইগ্রেসরা, জানিয়েছেন সঞ্জিদা আক্তার মেঘলা। থাইল্যান্ডের ব্যাংককে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের নারীরা। টাইগ্রেসদের মাঝে সবচেয়ে বেশি 89 রান সংগ্রহ করেছেন ফাহিমা খাতুন। আর 7 উইকেট শিকার করে সঞ্জিদা আক্তার মেঘলা আছে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় 3 নম্বরে। অন্যদিকে দারুণ ছন্দে আছে ভারতও। তারা একটি ম্যাচ হারলেও ব্যাটে বলে ফর্মে আছেন ক্রিকেটাররা। লড়াইটা সহজ হবে না বাংলাদেশের জন্য। প্রতিপক্ষ ভারত বলেই ছাড় দিতে নারাজ বাংলাদেশ। খুবই ভালো লাগতেছে। আমরা গ্রুপ পর্বে 3টা ম্যাচ উইন করার পরে এবং সেমিফাইনালে খুব ভালোভাবে পাকিস্তানের এগেনস্টে উইন করেছি। তো আমরা টিম হিসাবে পারফরমেন্স করার কারণে আমরা এত দূর এসেছি। আমাদের ইন্ডিয়ার সাথে গেম, সো আমরা চাইবো আমরা যেন টিম হিসেবেই খেলতে পারি এবং টিমের যেভাবে আমাদের রিকোয়ারমেন্ট সেভাবে যেন পারফরমেন্স করতে পারি। লা লিগায় শীর্ষস্থান নিরাপদ রাখার সুযোগ হারালো রিয়াল মাদ্রিদ। ওসাসুনার কাছে 2-1 গোলে হেরেছে মাদ্রিদিস্তারা। ওসাসুনার মাঠে বল দখলে এগিয়ে থাকলেও শুরুটায় ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল মাদ্রিদ। শুরু থেকে গোলপোস্ট আগলে রাখলেও 38 মিনিটে বড় ভুল করে বসেন বেলজিয়ান গোলরক্ষক কোর্তুয়া। ওসাসুনার আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো ফাউল করে বসেন আন্তে বুদিমিরকে। ভিআর দেখে পেনাল্টি দেন রেফারি। সে সুযোগ নিজেই কাজে লাগিয়ে ওসাসুনাকে লিড উপহার দেন ক্রোয়েশিয়ান ফরওয়ার্ড। 73 মিনিটে সমতা ফেরান ভিনিসিয়াস। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে রাউল গার্সিয়া গোল করলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সচিবালয়ে আজও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করবেন বিভিন্ন মন্ত্রীরা। সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি ছিনতাই। যুবককে কুপিয়ে জখমের প্রতিবাদে থানা ঘেরাও, আটক 5। পুলিশকে শক্তিশালী করে যথাযথ ব্যবস্থার আশ্বাস ববি হাজ্জাজের। এবং যাত্রাবাড়িতে তাইম হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 11 জনের বিচার শুরুর আদেশ। সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ।